where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস 11-এর বাংলার ভাষা সংস্কৃতি এই বইটির দ্বিতীয় ক্লাস। বাংলা ভাষা সংস্কৃতির এই বইটিতে দ্বিতীয় অধ্যায়ে আছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। তো আজকে তোমাদের প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এই অধ্যায়টি আমি পড়াবো। প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য পড়ানোর শুরুতে আমি প্রথমে তোমাদের প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক মানচিত্রটা মোটামুটিভাবে আমি তোমাদের প্রথমে বলে দিতে চাই। তো আমরা যেই সময়টা প্রথমত আলোচনা করছি সেই সময়টা সাধারণত মানে বলা যাচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী। দশম থেকে দ্বাদশ শতাব্দীর এই সময়টুকু আমরা আলোচনা করছি। সেই সময়ে প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান কেমন ছিল? মোটামুটিভাবে বলা যায় যে অবিভক্ত বাংলা। অবিভক্ত বাংলা যেটা আমরা জানি, অবিভক্ত বাংলার মধ্যে কি কি আমরা থাকছে? 1 নম্বর পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা কি যেটা বর্তমানে বাংলাদেশ, আর পশ্চিম বাংলা আমাদের পশ্চিমবঙ্গ। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বিহার। বিহারের মধ্যে পড়ছে উত্তরাংশ, মিথিলা, সাঁওতাল পরগনা, মানভূম, সিংভূম, ছোটনাগপুর ইত্যাদি। এগুলো হচ্ছে বিহারের মধ্যে। এই অঞ্চলটুকু বাংলার অন্তর্গত ছিল। 3 নম্বর আসাম ও উড়িষ্যা। অর্থাৎ ব্রহ্মপুত্র নদের দুই দিক, দুটো উত্তর এবং দক্ষিণ উপত্যকার যে অঞ্চলটুকু, এই সম্পূর্ণ অঞ্চলটা জুড়ে অবিভক্ত বাংলা ছিল। এই দশম থেকে দ্বাদশ শতাব্দীতে এই মোটামুটি আমরা অবিভক্ত বাংলা বা একটা ভৌগোলিক মানচিত্র প্রথমত পেয়ে গেলাম। দশম থেকে দ্বাদশ শতাব্দীতে যারা যারা
রাজত্ব করেছিল তারা তাদের একটা ধারাবাহিকতা বা যথাক্রমভাবে আমি একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেই সময়কার ভৌগোলিক তো পড়া হয়ে গেল, সেই সময়কার রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থান কি ছিল সেই সময় সেটা কিন্তু জানা যাবে। তাহলে সেই সময় কারা কারা রাজত্ব করেছিল সেটা একটু আমরা দেখে নিই। গুপ্ত বংশ এই গুপ্ত বংশ বা গুপ্ত রাজত্বকালের পর থেকে পাল রাজাদের রাজত্বকাল চলেছিল। তারপরেই আসছে বর্মন বংশ এবং তারপরেই আসছে ওর সঙ্গে সঙ্গেই আসছে সেন বংশ, সেন রাজাদের সময়। তোমরা দেখতে পাচ্ছ গুপ্ত বংশ বা গুপ্ত রাজাদের পর মোটামুটি এই পাল রাজাদের সময় থেকে বাংলাদেশের বা বাংলার যে সমাজ সংস্কৃতি সাহিত্য সেটা এগিয়ে চলে বা আমরা লক্ষ্য করি। পাল রাজারা ছিলেন এবার কোন ধর্ম অবলম্বনকারী ছিলেন এই রাজারা সেটা আমরা একটু আলোচনা করি বা দেখি। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজারা ছিলেন পাল রাজা। তো সেই আমরা জানি বা আমাদের বুঝতে হবে যে তখন যে রাজাদের রাজত্বকাল চলছিল সেই সময়েরই সেই রাজারা যে ধর্মের উপরে বিশ্বাসী ছিলেন, সাধারণত সেই সময়কার ধর্ম বা সেই সময়কার সাধারণ মানুষের ধর্ম ঠিক সেই রকম ভাবেই চলছিল। অর্থাৎ মানে রাজারা যে ধর্মাবলম্বী ছিল সেই ধর্মাবলম্বী সাধারণ মানুষেরাও কিন্তু সেই ধর্মই অবলম্বন করতেন সাধারণত। তো এই ধর্মাবলম্বী পাল রাজাদের সময়টা ছিল খুব ভালো। ঠিক আছে, কেন ভালো বলছি? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এরা ঠিকই, কিন্তু তারা কিন্তু কোনো রকম জোর করতেন না সাধারণ মানুষের ওপরে তাদের ধর্ম চাপিয়ে দেওয়ার ওপর। এই সময়টা ছিল কোনো জাতিভেদ প্রথা ছিল না, এই সময়টি কোনো উঁচু নিচু ভেদাভেদ সেই রকম অর্থে ছিল না। জাতিভেদ প্রথা মানে নেই বললেই ছিল, একদমই ছিলই না বলতে গেলে। তো বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন। হ্যাঁ, তারা তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাণ বা মুক্তি লাভ। খুব শান্তশিষ্ট স্বভাবের বা খুব শান্ত এরা হয়ে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। তারপরে আসছে বর্মন ও সেন বংশ। সেন বংশ যখন আসতে শুরু করলো তখন শুরু হলো হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ্যবাদের সূচনা হলো। মানে সূচনা না, প্রাধান্য বেড়ে গেল। আগেও ছিল, ব্রাহ্মণ্যবাদের প্রাধান্য বেড়ে গেল। এই হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ্যবাদের প্রাধান্য শুরু হওয়ার সময় ব্রাহ্মণেরা তাদের নিজেদের অস্তিত্ব বা নিজেদেরকে জাহির করার জন্য তাদের জাতিতে নিজেদেরকে উঁচু বলতে শুরু করলো। এর ফলে কি হলো, অনেক উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি হলো। বর্ণ বিশ্লেষণ মানে বর্ণের ভেদাভেদ, উঁচু নিচু, অর্থাৎ শূদ্র ব্রাহ্মণ শূদ্র এইরকম ভাগাভাগি অর্থাৎ জাতিভেদ প্রথা কিন্তু এই সময়ে শুরু হতে থাকলো। এই সময়টা দেখলো বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা প্রচণ্ড সংকটের মধ্যে পড়ে গেল, খুব ভয়ের মধ্যে পড়ে গেল যে তারা কি করবে এই সময়টা। অর্থাৎ ব্রাহ্মণরা তাদের উপর এতটাই চাপ সৃষ্টি করছে, তারা কিন্তু তাদের ধর্ম নিয়ে
কিন্তু সেই রকম অর্থে শান্তিতে তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারলো না। এই মতো অবস্থায় তারা কিন্তু বাংলার প্রান্তিক অঞ্চলে মানে বাংলার উঁচুতে মানে বাংলাদেশের হিমালয়ের পাদদেশে বলা যেতে পারে, নেপাল, তিব্বত, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলে বা দক্ষিণ দিকেও চলে গেলে শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গায় কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু সরে যেতে শুরু করলো বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন। তো মোটামুটি এই হচ্ছে সেই সময়কার ধর্মীয় অবস্থা বা ধর্মীয় সামাজিক অবস্থা। ঠিক আছে, তো সেই সময়কার আমরা মুছে দিই একটু এটা। আশা করি সেই সময়কার ধর্মীয় এবং সামাজিক অবস্থা তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। তো প্রাচীন বাংলার সমাজ তো মোটামুটি জানলাম, এবার সাহিত্য। আচ্ছা, প্রাচীন বাংলার সাহিত্য। আমরা আলোচনা করছি দশম থেকে দ্বাদশ শতাব্দীর ঠিক আছে, দশম থেকে দ্বাদশ শতাব্দীর সময়কালটা কিন্তু আমরা আলোচনা করছি। আচ্ছা, সাহিত্য এবার প্রথমেই আসছে সাহিত্য। হ্যাঁ, সাহিত্য এবার তোমাদের মনে হতে পারে আমরা কিন্তু অনেক এখন ছোট গল্প পড়ি, উপন্যাস পড়ি, বাংলাতে ডিটেকটিভ গল্প পড়ি, কবিতা পড়ি। তোমাদের মনেই হতে পারে বাংলাতে লেখা প্রথম গ্রন্থ কি? মনে হয় না বাংলাতে লেখা প্রথম গ্রন্থ কি? সেটা কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা হয়েছিল। সেটা কি বিষয়ের ওপর লেখা হয়েছিল? সেটা ডিটেকটিভ গল্প ছিল, নাকি কোনো ধর্মীয় গান ছিল, নাকি কবিতা ছিল, না প্রেমের গান ছিল? কি ছিল সেই গ্রন্থে? হ্যাঁ, তো আমরা সেই প্রাচীন যুগের প্রথম গ্রন্থ বাংলা ভাষার আদিতম নিদর্শন চর্যাপদ নিয়ে এখন আলোচনা করব। বাংলা ভাষায় লেখা প্রাচীনতম তথা আদিতম লেখা হচ্ছে চর্যাপদ। এটি শুধু বাংলা ভাষা নয়, তৎকালীন নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতম দৃষ্টান্ত বলা যেতে পারে। তো চর্যা ভাষা, চর্যা গান। আচ্ছা, চর্যাপদ বা চর্যা গান এটি কি কি জিনিস তোমাদের যেটা মনে হলো? এটা ধর্মীয় গ্রন্থ, নাকি এটি কোনো ডিটেকটিভ গল্প, নাকি এটা কি জিনিস? চর্যাপদ এটা লিখেছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যগণ তারা কিন্তু এই চর্যাপদ লিখেছিলেন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থাৎ একদম ভেতরের একদম নিবিড় যে তথ্য, যে গূঢ় মূল্যবোধ সেটা ফুটিয়ে তোলার জন্য। হ্যাঁ, তো চর্যাপদ, তাহলে চর্যাপদ কারা লিখেছিলেন? বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যগণ। এরা কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার বা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য এই চর্যাপদ লিখেছিলেন। ঠিক আছে, চর্যা কথার অর্থ কি প্রথমে আমরা একটুখানি জানি। চর্যা কথার অর্থ যা আচরণীয়। চর্যা কথার অর্থ যা আচরণীয়, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা যে
জীবনযাপন করবেন, যেভাবে জীবনযাপন করবেন, যে রীতিতে জীবনযাপন করবেন, আচার বিচার যেভাবে করবেন, সেটা হচ্ছে সেই চর্যাপদে লেখা হয়েছিল। আচ্ছা, তোমরা দেখো চর্যাপদের অর্থ যা আচরণীয়, আর পদ, পদ কথার অর্থ এখানে চরণ, অর্থাৎ যে কবিতা বা চরণের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা নিজেদের আচার বিচার বা নিজেদের ধর্ম সাধনা, ধর্মতত্ত্ব কিভাবে আচরণ করবেন, সমাজে নিজেদের জীবনযাপন কিভাবে করবেন, তা কিন্তু এই চর্যাপদে কিন্তু লিখে রেখেছিলেন। তো এই চর্যাপদ কোনো একটি বিশেষ মানুষ দ্বারা বা বিশেষ ব্যক্তি দ্বারা কিন্তু লিখিত হয়নি। চর্যাপদ বলা যেতে পারে একটি সংকলন গ্রন্থ। চর্যাপদে প্রায় 24 জন কবির কথা বলা হয়েছে। তাদেরকে পাদ বা পা বলা হয়। পা অর্থাৎ এখানে পূজনীয় অর্থে। তো আমরা প্রথমে চর্যাপদের আবিষ্কার, প্রথমে চর্যাপদ কিভাবে আবিষ্কৃত হলো সেটা সম্পর্কে আলোচনা করব। তারপরে চর্যাপদের কবিদের কথা নিয়ে আলোচনা করব। প্রথমে চর্যাপদ কিভাবে আবিষ্কার হলো তার কথা আলোচনা করছি। চর্যাপদের আবিষ্কার। আচ্ছা, চর্যাপদের আবিষ্কার। চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। নেপালের রাজদরবারে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি থেকে কিন্তু চর্যাপদ আবিষ্কৃত হয়। কত সালে? 1907 সালে। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। আচ্ছা, তোমাদের মনে হতে পারে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত কেন হয়েছিল চর্যাপদ? বাংলার এই বাংলার ভাষায় লেখা চর্যাপদ, বাংলার একান্ত জিনিস চর্যাপদ কেন নেপাল থেকে হঠাৎ করে আবিষ্কৃত হবে? তোমাদের মনে এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে। তার কারণ প্রথমেই তোমাদের এই ধর্মীয় যে চিত্র, বাংলাদেশের ধর্মীয় চিত্রটা বলার সময় আমি একটুখানি বলেছিলাম। তার কারণ যে সেন যুগে যখন ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ্য সম্প্রদায়রা যখন তাদের ধর্ম নিয়ে অতিরিক্ত মাতামাতি বা তাদের ধর্ম নিয়ে অতিরিক্তভাবে সকল সমাজ বা সমাজকে তাদের কুক্ষিগত করতে চাইছে, সেই সময়ে চর্যাপদগণ বা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা তারা কিন্তু তাদের সমস্ত পুঁথি নিয়ে নেপালে চলে গিয়েছিল। নেপাল বা তিব্বত বা এই সমস্ত জায়গায় কিন্তু তারা প্রস্থান করেছিল বা চলে গিয়েছিল। এর জন্য সাধারণত হতে পারে যে নেপাল থেকে কিন্তু আবিষ্কার হয়েছিল, সেই জন্যেই। তো মহামহোপাধ্যায় রাজদরবারে কিন্তু প্রথমেই গিয়ে তিনি খুঁজে পেয়ে যাননি এই চর্যাপদ। প্রথম
প্রথমেই খুঁজে পেয়ে যাননি। তিনি দুবার গিয়েছেন, ছোট ছোট পুঁথি বা অন্যান্য ভাষায় লেখা বা অন্যান্য পুঁথি, প্রাচীন পুঁথি তিনি খুঁজে পেয়েছেন, কিন্তু তিনবারের বার গিয়ে এই মহামূল্যবান চর্যাপদের আবিষ্কার তিনি করেন। মহামূল্যবান এই কারণেই যে বাংলা ভাষা কিন্তু বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এটি। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এটি আবিষ্কার হওয়ার ফলে আমাদের বাংলা সাহিত্য কিন্তু একটা আলাদা দিকেই মোড় ঘুরেছিল। বাংলার প্রাচীনতা, সাহিত্যের প্রাচীনতা কিন্তু একটা আলাদা দিকেই মোড় ঘুরেছিল। কারণ আগে কিন্তু অনেকেই ভাবতো যে হয়তো মৈথিলি ভাষায় লেখা বিদ্যাপতির কবিতাগুলো বা পদগুলো হচ্ছে, বৈষ্ণব পদাবলীগুলো হচ্ছে প্রাচীনতম লেখা, বা অনেকে ভাবতো খনার বচন প্রাচীনতম লেখা। এই সমস্ত মতভেদ ছিল। হ্যাঁ, কিন্তু এই মতভেদ থেকে একটা সরে গিয়ে একটা মহামূল্যবান জিনিস তিনি আবিষ্কার করে ফেলেছেন, সেটা হচ্ছে চর্যাপদ, যা কিনা বাংলায় লেখা। আচ্ছা, বাংলায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে 1907 সালে যখন চর্যাপদ আবিষ্কার করেন, তার সঙ্গে আরো দুটো গ্রন্থ তিনি আবিষ্কার করেন। এক হচ্ছে সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের, ওর সঙ্গে কৃষ্ণাচার্যের দোহা। আর দ্বিতীয়টা হচ্ছে ডাকার নব। এই সরহপাদের দোহা আর কৃষ্ণাচার্যের দোহা আর ডাকার নব সহ তিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন। তিনি ভেবেছিলেন বিভিন্ন দিক পর্যালোচনা করে বা তার অনুযায়ী তিনি ভেবেছিলেন এই দুটো গ্রন্থ বা এই দুটো পুঁথিও বোধহয় বাংলায় লেখা। তো যাই হোক, পরবর্তীকালে কিন্তু এই দুটো পুঁথি অন্য ভাষা লেখা বা একটু অন্য ধরনের লেখা বলে প্রতিপন্ন হয়, সৌরসেনী অপভ্রংশ বলে প্রতিপন্ন হয়। আর তোমরা জানো, অবশ্য জানো, অনেকেই জানো, বাংলা ভাষা এসেছে মাগধী অপভ্রংশ থেকে। তবে চর্যাপদ সেই সময়ে, যে সময় লেখা হয়েছিল, সেই সময়ের ভাষা আর আমাদের ভাষার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। মানে এটা মনে হতেই পারে যে তখন সৌরসেনী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ অনেকটা কি কাছাকাছি ছিল, অনেকটা কথা বলার মধ্যে অনেকটা কিন্তু মিল ছিল। সেই জন্যই কিন্তু মহামহোপাধ্যায়ের এই ভ্রান্তি বা এই ভুলটুকু হয়তো হয়েছিল। তো যাই হোক, এই সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা আর ডাকার নব এবং চর্যাপদ। চর্যাপদ সেই পুঁথিটার নাম কি ছিল সেটা একটু বলে দিই তোমাদের। পুঁথিটির নাম ছিল, চর্যাপদের এই পুঁথিটির নাম ছিল, এটা মুছে দিই, চর্যাচর্য বিনিশ্চয়। হ্যাঁ, এই চর্যাচর্য বিনিশ্চয় নাম দেওয়া হয়েছে, চর্যাচর্য বিনিশ্চয় ছিল এই চর্যাপদটির নাম। চর্যাচর্য বিনিশ্চয়, সরহ ও কৃষ্ণাচার্যের, সরহ ও কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার নব, এই তিনটে। এক নম্বর হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, সরহ ও কৃষ্ণাচার্যের দোহা, 3 নম্বর ডাকার নব। এই তিনটে পুঁথি মিলে, হ্যাঁ, 1916 সালে এই তিনটে পুঁথি মিলে এই তিনটে পুঁথি, হ্যাঁ, এই তিনটে পুঁথি মিলে 1916 সালে
হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটি গ্রন্থাকারে প্রকাশ করেন। সেই গ্রন্থটির নাম সবাই একটু মন দিয়ে দেখবে আর ভালো করে পড়বে, একটু বড় নাম, সেই জন্যে। 1000 বছরের পুরাণ। পুরাণও নয় কিন্তু, পুরাণ, হ্যাঁ পুরাণ এইভাবেই উচ্চারণ করতে হয়। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায়, বাঙ্গালা বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে কিন্তু প্রকাশিত হয়। চর্যাচর্য বিনিশ্চয়, যেটা চর্যা গান বা চর্যাপদ, চর্যাপদ বা চর্যা গীতি যাই বলি না কেন আমরা, সরহ ও কৃষ্ণাচার্যের দোহা, 3 ডাকার নব, এই 3টে মিলে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থে প্রকাশিত হয়ে থাকে। আচ্ছা, পরবর্তীকালে আচ্ছা, এই চর্যাচর্য বিনিশ্চয়ে কতগুলো পদ পাওয়া যায়? 46.5টি পদ পাওয়া যায়। মানে পাওয়া যায় 50টি পদ, কিন্তু পাঠোদ্ধার হয়েছিল 46.5টি পদ। 46টি সম্পূর্ণ আর অর্ধেক পদ, অর্ধেক আর একটি পদের অর্ধেক, অর্থাৎ 46.5টি। তার কারণ অনেক দিনের পুরনো, প্রায় 1000 বছরের পুরনো বই, তাতে কিন্তু পুঁথিতে অনেক পোকামাকড় বা অনেক কালের নিয়মে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু 46.5টি পদের দোহা বা পাওয়া যায়। 46.5টি পদের পাঠোদ্ধার সম্ভব হয়। আচ্ছা, বেশ কিছুকাল পরে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় সেই নেপাল থেকেই চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। চর্যাপদের তিব্বতী অনুবাদ, চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। এর সংখ্যা ছিল, সেই তিব্বতী অনুবাদের সংখ্যা ছিল 51টি। হ্যাঁ, একে বলা হচ্ছে নবচর্যাপদ। এর থেকে বোঝা যায় সেই পুঁথিতে বা চর্যাপদের পুঁথিতে 51টি পদ ছিল, কিন্তু পাওয়া গেছে 50টি, পাঠোদ্ধার হয়েছে 46.5টি। তিব্বতী প্রবোধচন্দ্র বাগচি মহাশয় তিব্বতী অনুবাদ থেকে আবিষ্কার করেন যে এই বইয়ের পদ সংখ্যা ছিল 51টি। বোঝা গেছে? বেশ, এই হলো মোটামুটি আমাদের চর্যাপদ, চর্যাপদের আবিষ্কার। এরপরে আসছে চর্যাপদের রচনাকাল। আচ্ছা, চর্যাপদের রচনাকাল নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে, অনেক ভাষাচার্যদের মধ্যে কিন্তু অনেক মতভেদ আছে। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নানা দিক বিচার করে প্রমাণ করেছেন এই পদগুলি 10ম থেকে
দ্বাদশ শতাব্দী। এই পদগুলি সাধারণত দশম থেকে দ্বাদশ শতাব্দী দশম থেকে দ্বাদশ শতাব্দীতে সাধারণত লেখা হয়েছিল। এই 200 বছরে এই চর্যাপদগুলো লেখা হয়েছিল। আর এর রচনা গীতিকারেরা অর্থাৎ এই চর্যাগীতির গীতিকারেরা সাধারণত সবাই ছিলেন বাংলাদেশের অধিবাসী বা বাঙালি জীবন, বাংলাদেশের অধিবাসী না থাকলেও বাঙালি জীবন সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান ছিল, সেটাই কিন্তু তাদের পদ থেকে বোঝা যায়। তাহলে আমরা রচনাকালটা আমরা কিন্তু একটু ভালো করে দেখে নিই। এটা পরীক্ষায় সাধারণত এই ছোট প্রশ্নে এগুলো আসতেই থাকে বা আসেই। তাহলে চর্যাপদের রচনাকাল কি? দশম থেকে দ্বাদশ শতাব্দী। দশম থেকে দ্বাদশ শতাব্দী এই চর্যাপদের রচনাকাল। এই 200 বছর ধরে চর্যাপদ যারা লিখেছেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা, তারা কিন্তু এই সময়টা ধরে লিখেছিলেন। আচ্ছা, এরপরে আসছে কবি পরিচিতি। চর্যাপদ, পদ কথাটার মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারছো পদ বা চরণ। হ্যাঁ, সেই কবিতার মধ্যে যে চরণ বা পদ যেটা থাকে, তাহলে সেটা বোঝাই যাচ্ছে সেটা কাব্যাকারে লেখা। চর্যাপদ অবশ্যই কাব্যাকারে লেখা, অর্থাৎ সেই কাব্য চর্যাপদ কিন্তু বাজনা সহযোগে গীতও করা হতো। হ্যাঁ, আগেকার দিনে বাজনা সহযোগে গান গাওয়া হতো এই চর্যাপদের পদগুলো। তো কবি পরিচিতিতে আমি বলছি তাদেরকে কবি এবং গীতিকার দুটোই আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে সাধারণত কিছু জনের মতে কবির সংখ্যা 23, আবার কিছু বইতে বা কিছু যারা ভাষাচার্য বা ঐতিহাসিকগণ কিছু জনের মধ্যে তাদের 24, কবির সংখ্যা 24। কবির সংখ্যা 24 জন মিলে চর্যাপদ লিখেছিলেন। মানে তারা 24 জন আলাদা আলাদা পদ বা দোহা লিখেছিলেন। তাদের 24 জন কবির সেই পদ বা দোহা একসঙ্গে একটি বইতে সংকলন করা হয়েছিল। হ্যাঁ, তো তাদের পদ বা দোহা কেন একসঙ্গে একটাই বইতে তাদের পদ বা দোহাকে কেন সংকলন করা হয়েছিল? কারণ তাদের পদ বা দোহাগুলো সাধারণত একই গতির বা একই ভাবের পরিচয় দেয়, বা বিষয়বস্তু একই তাদের। অর্থাৎ বৌদ্ধ, যেটা আমি প্রথমেই বলেছিলাম চর্যাপদ আবিষ্কার বা চর্যাপদ আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম যে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বৌদ্ধ ধর্মাচরণ বা বৌদ্ধ ধর্ম যা নিয়ে যারা আলোচনা করে তাদের আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়েও গ্রন্থ এটি হচ্ছে চর্যাপদ। তো এই কবির সংখ্যা এখানটায় দেখাচ্ছে কবির সংখ্যা 24। আচ্ছা, এখানে মোটামুটি কতগুলো দেখাচ্ছে? এখানে সব থেকে বেশি পদ পাওয়া যায় কান্নপাদে। হ্যাঁ, তোমাদের বললাম কান্নপাদ বা কান্নপা, ভুসুকুপা, কুক্কুরিপা, লুইপা, এই যে কবিদের নাম আমি বললাম। হ্যাঁ, তো এই পা কথার অর্থ হচ্ছে পূজনীয় অর্থে, অর্থাৎ এরা ছিলেন সিদ্ধাচার্যগণ, বৌদ্ধ ধর্ম সাধক, বা তাদেরকে সবাই তারা গুরু বলে মানতেন। তো তারা পূজনীয়, সেই জন্য তাদের নামের পাশে পা কথাটা ব্যবহার করা হতো বা পাদও কথাটা ব্যবহার করা হতো। সর্বাধিক, আচ্ছা, কৃষ্ণপাদের সর্বাধিক 12টি পদ পাওয়া যায়।
ভূসুক উপাদের 8টি, সরহপাদের 4টি, কুক্কুরিপাদের 3টি। কুক্কুরিপাদের 3টি। এছাড়া এই পদকর্তারা ছাড়া আরো অনেক অনেক পদকর্তাদের নাম পাওয়া যায়, যেমন ডম্বিপাদ, চাটিলপাদ, দারিকপাদ, ধামপাদ, লুইপাদ, অনেক কবির নাম কিন্তু, অর্থাৎ 24 জন মোটামুটি কবির নাম পাওয়া যায়। এদের সংখ্যা একটু বেশি, হ্যাঁ, তাই জন্য এদের সংখ্যাগুলো সাধারণত লিখে দেওয়া হলো, তোমরা একটু দেখে নাও। এই গেল কবি পরিচিতি। আচ্ছা, এরপরে আসছে কাব্যমূল্য। কাব্যমূল্য অর্থাৎ সাহিত্যমূল্য বা কাব্যমূল্য, যাই বলি না কেন আমরা। চর্যাপদের কাব্যমূল্য বলার ক্ষেত্রে আগেই আমি প্রথমেই বলি, চর্যাপদ কোনোভাবেই সাহিত্য সৃষ্টি করার জন্য লেখা হয়নি, বা কাব্য করার জন্য কিন্তু লেখা হয়নি। লেখা হয়েছিল, প্রথমেই তোমাদের বলেছি, বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত বা বৌদ্ধ সাধনার গূঢ় পথ বলে দেওয়ার জন্য, সাধন পথ বলে দেওয়ার জন্য এই চর্যাপদ লেখা হয়েছিল। তো কাব্যমূল্য এখানটায়, তাহলে আমরা তার কাব্যমূল্য কেন বিচার করব? অবশ্যই আমরা তাদের কাব্যমূল্য বিচার করব, কারণ তারা যে ভাষায় বা যেভাবে লিখেছিলেন এই কবিতাগুলো, এই যেভাবে লিখেছিলেন তার মধ্যে সাহিত্যমূল্য বা কাব্যমূল্যর অনেকটি গুরুত্ব কিন্তু আছে। তো কেন অনেক গুরুত্ব আছে? প্রথম কথা, 1 নম্বর কথা, এটি ছন্দাকারে লেখা হয়েছিল। অবশ্যই কাব্য বা কবিতার আকারে যেহেতু লেখা হয়েছে, ছন্দ ছিল, মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছিল। মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছিল, এবং এই কবিতার মধ্যে 2 নম্বর অন্তমিল, দেখা যায়। 3 নম্বর, হ্যাঁ, এর অনেক রাগিনী গান যারা গায় তারা বুঝবে রাগ বা রাগিনী কি কি আছে। সেই রাগিনী যেমন মল্লার, বঙ্গালী, এই সমস্ত রাগিনীগুলো কিন্তু এই তাদের কাব্যে সাধারণত দেখা যায়। এছাড়াও একটা তোমাদের বইয়ে একটি পদ আছে, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি,
মোরঙ্গি পিচ্ছ পরিহীন শবরী গিবত গুঞ্জরি মালি, উমত শবর পাগল শবর মা কর গুলি গুডাহা তোহৌরি, নি ও ঘরণী নামে সহজ সুন্দরী, নানা তরুবর মৌলিলোরে গণত লাগেলি ডালি, একেলি শবরী এ বন হিন্ডই কর্ণকুণ্ডল বজ্রধারী। তো তোমাদের মনে হতে পারে যে এই পদে কি বলেছে, যে উঁচা উঁচা পাবত তহি শবরী বালি, উঁচু উঁচু পাহাড়ে শবরী বালিকার বাস, মোরঙ্গি পিচ্ছ পরিহীন শবরী গিবত গুঞ্জরি মালি, শবরী ময়ূর পুচ্ছ পড়েছে আর তার গলায় গুঞ্জা ফুলের মালা। তোমরা এখানে স্পষ্টতই একটা রূপের কথা, একটা মহিলার রূপের কথা তোমরা দেখতে পাচ্ছ, যে মহিলা মালা পরে, হ্যাঁ, ময়ূর পুচ্ছ লাগিয়ে একটা সৌন্দর্য বর্ধনের কাজ করেছে বা সৌন্দর্য নিজেকে সাজিয়েছে। উমত শবর পাগল শবর, মানে উন্মত্ত শবর পাগল শবর কি করছে, মিছেই গোল করো না, অর্থাৎ তার প্রেমে তাকে দেখে মিছেই গোল করছে, তাকেই বলছে মিছেই গোল করো না। নিয় ঘরণী নামে সহজ সুন্দরী, আমি তোমারই ঘরণী, নাম সহজ সুন্দরী। নানা তরুবর মৌলিল রে গণিত লাগেলি ডালি, নানা বৃক্ষ মুকুলিত হলো, হ্যাঁ, আকাশ স্পর্শ করেছে তাদের পুষ্পিত ডাল, হ্যাঁ, লাগেলি ডালি, একেলি শবরী এ বন হিন্ডই কর্ণকুণ্ডল বজ্রধারী। তাহলে শবরী নানা ভূষণে সেজে এ অরণ্যে একা একা ঘুরে বেড়ায়। তাহলে এখানে কবির রূপের প্রতি অনুরাগ বা রূপানুরাগের একটা সুন্দর ছবি এখানে ফুটে উঠেছে। তো আগেকার দিনের তাহলে মেয়েরা ময়ূরপুচ্ছ পরিধান করে বা গলার মালা পরে পায়ে নূপুর পরে কিন্তু ঘুরে বেড়াতো। তো কবিতার একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে বা যে কোনো বিষয়ের একটি সাহিত্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে তৎকালীন সমাজের একটি চিত্র ছবি বা চিত্র আমরা তুলে ধরে সাধারণত। তো সেই রকমই এখানেও কিন্তু একটা চিত্র, সমাজের চিত্র কিন্তু তুলে ধরা হচ্ছে। তো এখানে আরো একটি পদ দেওয়া হয়েছে, তোমরা সেই পদগুলো পড়বে, তোমাদের আলোচনাও করা হয়েছে সেই পদগুলো। এবং এর সাহিত্য মূল্য আরো একটি কারণে সব থেকে বেশি, তার কারণ হলো এটি বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ এবং এর পূর্বে কোনো রকম বাংলা ভাষা লেখা হয়নি। এই ভাষাগুলো কেন এরকম তোমাদের মনে হচ্ছে, এগুলো তো আমরা যেরকম ভাবে কথা বলছি আজকের দিনে সেই ভাষার মতন একদমই নয়। উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি, এরকম আরো লুইপাদের একটি পদ আছে, কায়া তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো। তো এটাকে আমরা সবাই আমরা বলছি যে এটা বাংলা ভাষায় লেখা। তো এটা বাংলা ভাষায় কেন বলছে সবাই, কারণ তৎকালীন বা দশম থেকে দ্বাদশ শতাব্দীতে যখন এটি লেখা হয়েছিল তখন এটি সবেমাত্র বাংলা ভাষা মাগধী অপভ্রংশর খোলস ত্যাগ করে, মানে সবেমাত্র পদার্পণ করেছে, সবেমাত্র বাংলা ভাষা প্রস্ফুটিত হয়েছে। তখন সৌরসেনী অপভ্রংশ, যেটা থেকে পরবর্তীকালে হিন্দি, মৈথিলি এই সমস্ত ভাষা এসছে, এই সমস্ত ভাষার সঙ্গে এই সমস্ত মৈথিলি, সৌরসেনী অপভ্রংশ এর সঙ্গে অনেকটাই কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। তো এটা কিন্তু একটা বিশাল বড় কাব্যমূল্য বলা যেতে পারে। হ্যাঁ, তো এবং তৎকালীন যুগের সমাজ চিত্র কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের নদী, খাল, বিল, বাংলাদেশের যে বিভিন্ন আচার বিচার, বাংলাদেশের গাছপালা, বনানী সবকিছুর চিত্র কিন্তু এই স্ত্রী আচার, বাসর ঘর, হ্যাঁ, ইত্যাদি সবকিছুই কিন্তু আমরা এই চর্যাপদে কিন্তু পেয়ে থাকি। হ্যাঁ, তো সেই জন্য এর কাব্যমূল্য কিন্তু যথেষ্টই রয়েছে আমাদের বাংলা সাহিত্যে। আচ্ছা, এরপরে আসছে দার্শনিকতা বা ধর্মমত।
এর মূল উদ্দেশ্যই তাহলে কি আমরা পড়েছি? ধর্ম সাধনা বা ধর্ম প্রচার, বা ধর্মে যে সমস্ত আচরণগুলো বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা আমাদের সাধারণ মানুষের মধ্যে, যে সমস্ত ধর্মাবলম্বী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তার একটি প্রয়াস বা তার একটি প্রয়াসের নাম হচ্ছে চর্যাপদ। তো এর ধর্মমত বা দার্শনিকতা তো অবশ্যই থাকবে। তো বৌদ্ধ ধর্মের কতগুলো প্রক্রিয়া বা পদ্ধতি হ্যাঁ আছে, সেটা হচ্ছে গূঢ় তত্ত্ব বা গূঢ় পদ্ধতি, যে বিভিন্ন রকম মহাযান, বজ্রযান, সহজযান, হ্যাঁ হীনযান ইত্যাদি এই পদ্ধতি বা ধর্মতত্ত্বের বিভিন্ন এই শাখা প্রশাখাগুলো কিন্তু আছে। হ্যাঁ, তো বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা এই সহজযানের দিকে তাদের ধর্মমতটাকে দেওয়ার জন্য, ধর্মমতটাকে প্রচলন করার জন্য এই তাদের এই গ্রন্থটা তারা লিখেছিলেন, বা তারা কিন্তু এই চর্যাপদ লিখেছিলেন। তো তোমাদের বইয়ে আছে দেখবে শূন্য, বিজ্ঞান, মহাসুখ এই তিনটি নির্বাণের কথা লেখা আছে। তো বৌদ্ধ ধর্মের প্রধান বক্তব্যই হচ্ছে তোমাদের নির্বাণ লাভ করা। নির্বাণ লাভ অনেকেই বলে, তোমরা শুনে থাকবে বৌদ্ধম শরণম গচ্ছামি। তো বুদ্ধের শরণে যাও। প্রত্যেক ধর্মেরই কিন্তু একটি মূল উদ্দেশ্য, প্রত্যেক ধর্মের একটি মূল লক্ষ্য থাকে। বৌদ্ধ ধর্মেরও সেই মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ লাভ করা। বৌদ্ধম শরণম গচ্ছামি, সেই বৌদ্ধ ধর্মের শরণে গিয়ে কিন্তু নির্বাণ লাভ, একটাই উদ্দেশ্য নির্বাণ লাভ। তো শূন্য, বিজ্ঞান, মহাসুখ, নির্বাণ লাভের এই তিনটি অবস্থা। হ্যাঁ, সহজ ভাষায় বলতে গেলে সাধনার মাধ্যমে মানুষ এই মহৎ উপলব্ধির স্তরে উন্নীত হয় সাধনার মাধ্যমে। তাই চর্যাকারেরা তাদের গানে অন্তরে লীন মনোময় অনুভূতির উপরে জোর দিয়েছেন। একথা ঠিক, চর্যায় কোথাও দেহ সাধনার কথা আছে, কোথাও তন্ত্রের কথা আছে, তান্ত্রিকতার কথাও, কিন্তু তন্ত্র মন্ত্র, ধ্যান, জপ ইত্যাদির কথাও কিন্তু আছে। তো এই সমস্ত পথে এই আমাদের ধর্ম, এই যে ধর্মমত প্রচার, এই ধর্মমতের মধ্য দিয়ে পরবর্তীকালে বৈষ্ণব সাধন সঙ্গীত বা শাক্ত সঙ্গীতের ধারাও কিন্তু এর নাচ সাহিত্য, হ্যাঁ এই সমস্ত ধারাও কিন্তু এই চর্যাপদের দার্শনিকতা বা ধর্মমত থেকেও কিন্তু কিছু কিছু অনুপ্রাণিত হয়েছে বলা যেতে পারে। আচ্ছা, এরপরে আসছি ভাষা ও উত্তরাধিকার। আচ্ছা, তোমাদের মনেই হতে পারে যে টাল তো মোর ঘর নাহি পর বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি। এই ভাষাটা কখনোই বাংলা ভাষা মতন মনে হচ্ছে না। আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষার মতন একদমই কিন্তু মনে হচ্ছে না। তোমরা জানো ভাষা নদীর মতন প্রবাহিত হয়ে চলে। আজ থেকে এই মনে রাখতে হবে, চর্যাপদ লেখা হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে। তো তখনকার ভাষা সঙ্গে আজকের ভাষার কিন্তু অনেকটাই পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। কারণ আমরা কিছু কয়েকশো বছর আগেই তোমার বঙ্কিমচন্দ্র বা ঈশ্বরচন্দ্রের যে উপন্যাসগুলো পড়ে থাকলে তোমরা দেখবে তাদের ভাষার সঙ্গে আমাদের আজকের উপন্যাস বা আমাদের আজকের কথা বলার ভাষার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আজকে যে সমস্ত আমরা লেখকদের পাই তাদের লেখা ভাষার মধ্যে কিন্তু অনেক অনেক আকাশ পাতাল তফাৎ। তো এই কয়েকশো বছরেও যে দেখা যাচ্ছে যে আমাদের ভাষার এত পার্থক্য হয়ে যাচ্ছে বা পরিবর্তন এসে যাচ্ছে, তো 1000 বছর আগেকার ভাষা
তো তার মধ্যে তো বিশাল একটা পার্থক্য অবশ্যই আমরা দেখতে পাবো বা থাকবে। চর্যা ভাষাকে কেউ কেউ বলে, চর্যা ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী নাম দিয়েছেন সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা মানে বিকেল আর রাতের মাঝে যে সময়টা, গোধূলি লগ্ন যেটাকে আমরা সন্ধ্যা বলি, সেই সন্ধ্যা ভাষা, সেই সন্ধ্যা। কেন? চর্যাপদের ভাষা হেঁয়ালিপূর্ণ, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, হেঁয়ালিপূর্ণ। যেমন সন্ধ্যার সময় খানিক আলো আধারি থাকে, যেমন দিনের আলো ফুরোতে শুরু করে এবং রাতের অন্ধকার ঘনিয়ে আসে, সেই সময়টা কখনো কোনো কিছু দেখতে যেমন আমাদের হেঁয়ালিপূর্ণ লাগে বা একটু আলাদা লাগে, ঠিক সেই রকমই সন্ধ্যা ভাষা বলা হচ্ছে। তার কারণ চর্যাপদের ভাষা হচ্ছে হেঁয়ালিপূর্ণ ভাষা। কারণ তোমাদের আগেই বলেছি, সহজিয়া সিদ্ধাচার্যরা, বৌদ্ধ ধর্মের সহজিয়া সিদ্ধাচার্যরা তাদের গূঢ় তত্ত্ব কিন্তু বোঝাতে চেয়েছেন এই ভাষার মাধ্যমে। তো এই ভাষার মাধ্যমে, এই চর্যাপদের মাধ্যমে, তো সকলে বা সাধারণ মানুষ যারা এই ধর্মমত নিয়ে যারা ব্যবহার করেন না বা ধর্মমতকে যারা বিশ্বাস করেন না, সবাই তাহলে এই তথ্যটা যাতে না জানতে পারে, শুধুমাত্র সেই সমস্ত মানুষেরাই জানতে পারে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বা বৌদ্ধ সাধনার, বৌদ্ধ নির্বাণ লাভের চেষ্টা করছেন, বৌদ্ধ ধর্মে গিয়ে নির্বাণ লাভের চেষ্টা করছেন, সেই সমস্ত মানুষেরাই যাতে জানতে পারে, সেই জন্য হেঁয়ালিপূর্ণভাবে কথা এই পদগুলো রচনা করেছেন। তো প্রত্যেকটা ভাষায় এর প্রত্যেকটা পদেই কিন্তু দুই রকম অর্থ বহন করে, একটা বাইরের বাহ্যিক অর্থ আর একটা গূঢ় বা ভেতরের অর্থ। তো এই কবিরা কিন্তু অনেক রূপকের আশ্রয় নিয়েছেন তাদের ধর্ম সাধনাকে বোঝানোর জন্য। তো যাই হোক, আমি এখানটাই বলতে চাইছি, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই চর্যাপদের ভাষা যেহেতু আলো আধারী ভাষা, হেঁয়ালিপূর্ণ ভাষা, তাই জন্য একে সন্ধ্যা ভাষা বলেছেন। ঠিক আছে? অনেক সাহিত্যিক বা অনেক ভাষাচার্যগণ আবার একে দন্ত স দন্ত নয়ে ধয়ে আঁকা সন্ধ্যা ভাষা, সন্ধ্যা ভাষাও বলেছেন। তার কারণ যে মতান্তরে এই সন্ধ্যা ভাষার অর্থ হচ্ছে সম্যক ধ্যান। সম্যক ধ্যান, হ্যাঁ, অর্থাৎ এই ধ্যানের মাধ্যমে যে ভাষাকে বুঝতে হয় সেটাই হচ্ছে সন্ধ্যা ভাষা। অর্থাৎ খুব সহজে যে ভাষা বোঝা যায় না, ধ্যানের মাধ্যমে বা খুব ভালো করে বুঝতে গেলে খুব ভালো করে বুঝে সেই ভাষার পদ আমরা পদোদ্ধার করতে পারি বা পাঠোদ্ধার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, যেটা আমরা বললাম সেই সময়কার ভাষা অবশ্যই আমাদের সৌরসেনী, সংস্কৃত, সৌরসেনী, অপভ্রংশ, মাগধী, প্রাকৃত এই সমস্ত ভাষার সঙ্গে কিন্তু অনেক মিল পাওয়া যায়। হ্যাঁ, এই সমস্ত ভাষায়, সেই কারণেই উড়িয়া ভাষাভাষীগণ বা সৌরসেনী, মৈথিলি ভাষাভাষীগণ কিন্তু দাবি করেছিলেন যে চর্যাপদ তাদের ভাষার প্রাচীনতম গ্রন্থ। কিন্তু অনেক জটিলতা বা অনেক বাগবিতণ্ডা, অনেক তর্ক বিতর্কের পরে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার একটি বইয়ে, বৈজ্ঞানিক, এই বইটি হচ্ছে একটি রিসার্চমূলক বই। হ্যাঁ, সেই বইয়ে কিন্তু তিনি দেখিয়েছেন বা বিশ্লেষণ করেছেন যে এটি অবশ্যই একান্তভাবে বাংলা ভাষা। সেই বইটির নাম একটুখানি তোমাদের লিখে দিচ্ছি। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। হ্যাঁ,
ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট of Bengali language. সংক্ষেপে আমরা ODBL বলে থাকি এই বইটিকে। সংক্ষেপে আমরা এই বইটিকে ODBL বলে থাকি। আচ্ছা, তিনি এই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটিতে কিন্তু তার ধ্বনিতত্ত্ব মানে চর্যাপদের ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব ইত্যাদি বিভিন্ন ব্যাকরণগত দিক থেকে বিশ্লেষণ করে তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই চর্যাপদ একান্তভাবে বাংলার সম্পদ, হ্যাঁ, বাংলা ভাষায় লেখা। তাহলে এই হচ্ছে বাংলা ভাষা, চর্যাপদের ভাষা এবং তার উত্তরাধিকার। তাহলে চর্যাপদের উত্তরাধিকার কার? বাংলাদেশের বা বাংলা ভাষার। আচ্ছা, এরপরে আসছে লৌকিক সমাজ ও লৌকিক জীবন। চর্যাপদকে আমরা অবশ্যই একটি সাহিত্যের রূপ দিচ্ছি বা সাহিত্যের পর্যায়ে ফেলছি আমরা এই কারণেই যে চর্যাপদের প্রত্যেকটি পদে সেই তৎকালীন সমাজের একটি চিত্র খুব সুন্দরভাবে, প্রত্যেকটি বিষয়কে নিয়ে চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সেই তৎকালীন যুগের যে সমাজ, তৎকালীন যুগের মানুষজন, তৎকালীন যুগের আচার ব্যবহার, তৎকালীন যুগের রীতিনীতি সবকিছুই এই চর্যাপদের মাধ্যমে ফুটে উঠেছে। সেই সময়ে তৎকালীন যুগে সেই সময়ে যে জাতিভেদ প্রথা খুব প্রকটভাবে ছিল এবং নিচু স্তরের মানুষেরা একটু অন্তজ শ্রেণীর মানুষেরা একটু নগর বাইরে বা আলাদা কোথাও বা নগর থেকে একটু দূরে বসবাস করত, একটু তাদের শহর থেকে বা নগর থেকে দূরে বসবাস করত। এই চিত্রটাও কিন্তু খুব সহজভাবে প্রকটভাবে ফুটে উঠেছে। যেমন নগর বাহিরে ডম্বি তোহারি কুড়িয়া, মানে নগর বাইরে ডোম তোমার কুড়িয়া মানে ঘর, মানে তাহলে বোঝা যাচ্ছে যে সেই তৎকালীন যুগে তাহলে বর্ণভেদ প্রথা কিন্তু খুব প্রকটভাবে প্রকাশিত বা প্রকট হয়েছিল। তো এরপরে সমাজচিত্রটা কি, দ্বিতীয় সমাজচিত্রটা কি প্রকাশিত হচ্ছে যে চর্যাপদে সাধারণত নিম্ন শ্রেণীর মানুষের বেশি দেখানো হয়েছে, নিম্ন শ্রেণীর মানুষের জীবন চিত্রটাকে বেশি তুলে ধরা হয়েছে। এখানে ডোমদের কথা বলা হয়েছে, শবরীদের কথা বলা হয়েছে, যারা চাঙ্গেরি বাঁধে অর্থাৎ ডালি বাঁধে তাদের কথা বলা হয়েছে, কামার কুমোর চাষিদের কথা বলা হয়েছে, হ্যাঁ, এই সমস্ত চাষিদের, মাঝিদের কথা বলা হয়েছে, জেলেদের কথা বলা হয়েছে যারা মাছ ধরে, এই সমস্ত জেলেদের কথা বলা হয়েছে। তৎকালীন যুগ যে কৌমভিত্তিক ছিল, বাঙালি সমাজ একটা কৌমভিত্তিক সমাজ ছিল, তা এই পদগুলোর দ্বারা, চর্যাপদের এই পদগুলো, বিভিন্ন পদগুলোর দ্বারা কিন্তু আমরা জানতে পারি। হ্যাঁ, এবং উঁচু শ্রেণী এবং নিম্ন শ্রেণী মানে বড়লোক এবং
একটু গরিব মানুষেরা যারা, তাদের মধ্যে যে প্রচুর ভেদাভেদ ছিল সেটা কিন্তু খুব প্রকটভাবে ফুটে ওঠে। বড় লোকেরা ঘোড়ায় চড়তো, পাশা খেলতো, এই সমস্ত, তারপরে পান খেত, সেই সুপুরি দিয়ে পান খাওয়ার রীতি ছিল বড় লোকেদের মধ্যে। নিম্ন শ্রেণীর মানুষেরা কিন্তু এই সমস্ত পান বা অন্যান্য জিনিস কিন্তু তারা খেতে পারতো না বা ধরতে পারতো না। নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যেমন একটুখানি স্থূল আচার আচরণগুলোও দেখা যেত। অর্থাৎ স্থূল আচার আচরণ বলতে একটুখানি চারিত্রিক স্খলতা, হ্যাঁ, চারিত্রিক স্খলতা দেখা যেত। অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক তো ছিল অবশ্যই, বৈবাহিক সম্পর্কের বাইরেও যে সম্পর্ক গড়ে তোলা, এই সমস্ত নিম্ন শ্রেণীর কুরুচিকর ধরে নাও মানসিকতাও কিন্তু এই সমস্ত মানুষের মধ্যেও কিন্তু দেখা যেত। হ্যাঁ, তো আবার বিভিন্ন রকম ভাবে এই সমাজ চিত্রগুলো অবশ্যই ফুটে উঠেছিল। তোমাদের জেনে আরো একটু আশ্চর্য লাগবে, আমাদের বিয়ে বাড়িতেও যেমন ব্যান্ড পার্টি সহযোগে, বাজনা সহযোগে যে বিয়ে বাড়ি যায়, বর বউ আনতে যায়, ঠিক তখনও কিন্তু সেই বাজনা সহযোগে যেত, বর বউ আনতে যেত। হ্যাঁ, বিভিন্ন নাচ গান, হ্যাঁ, তারপরে সেই সময়ে প্রচলিত ছিল বিভিন্ন নাটক প্রচলিত ছিল। অর্থাৎ মানুষজন মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন রকম ধরনের গান, এই সমস্ত কিন্তু প্রচলন, বিভিন্ন ধরনের গান নাটক এই সমস্ত কিন্তু সন্ধ্যাবেলা হলে মানুষজন এসব শুনতো। তো বৌদ্ধ মানে তখনকার নাটকগুলো ছিল বৌদ্ধ ধর্মাচরণ নিয়ে বা বৌদ্ধের আচার বিচার নিয়ে, এই সমস্ত নাটকগুলো সাধারণত ছিল, অনায়াসেই কিন্তু দেখা যেত। এই সময়ে কিন্তু তোমাদের ভাবলে অবাক লাগে, এই যে কৌমভিত্তিক যেটা আমরা অবাক লাগবে, এই চোর ডাকাতেরও প্রকোপ কিন্তু যথেষ্ট পরিমাণে চোর ডাকাতের প্রকোপ ছিল। এই হচ্ছে সাধারণত সমাজবিদ্যা। এছাড়াও মানুষ ছোট ছোট জীবিকার সঙ্গে যুক্ত ছিল। জীবিকা কি যেমন সাপের খেলা দেখানো, তারপরে বিভিন্ন রকমের জাদুবিদ্যা, তারপরে কালো বিদ্যা যেগুলো হয়, মানে কালো জাদুবিদ্যা যা হয়, সব কিছুর সঙ্গে এই তথ্যগুলো মানে এই জীবিকাগুলো কিন্তু সেই সময়ে নিচু শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু প্রচলিত ছিল। আর নিচু শ্রেণীর মানুষেরই একটি সুন্দর চিত্র কিন্তু এই সাধারণত বেশিরভাগ চর্যাপদে বেশি পাওয়া যায়। এই গেল সমাজ ও লৌকিক জীবন। তোমরা পড়বে বা বইটা খুব ভালো করে পড়বে, যেগুলো মনে হচ্ছে যে শর্ট প্রশ্ন আসার মতন সেগুলো তলায় দাগ দিয়ে পড়বে। খুব সুন্দরভাবে পড়লে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।